নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের সামনে এমন এক রাজনৈতিক বাস্তবতার ছবি তুলে ধরতে চাই, যেখানে ক্ষমতার শীর্ষে থাকা সিদ্ধান্ত, সংসদের ভূমিকা আর সাধারণ মানুষের দৈনন্দিন শ্বাস-প্রশ্বাস সবকিছু একসঙ্গে এসে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সংসদের এই অধিবেশন সময়ের হিসেবে ছোট, কিন্তু রাজনৈতিক ও সামাজিক গুরুত্বের বিচারে অত্যন্ত ভারী। কারণ এই কয়েকটা দিনেই ঠিক হয়ে যায় সংসদ আদৌ প্রশ্ন তুলবে কিনা, নাকি প্রশ্ন এড়িয়ে যাওয়াই হবে শাসক পক্ষের কৌশল। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর এবং ঠিক সেই সময়ই কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভায় বায়ু দূষণ নিয়ে দেওয়া স্বল্পকালীন আলোচনার নোটিশ, এই দুই ঘটনাই আজ জাতীয় রাজনীতির কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ৩ দিনের বিদেশ সফরে জর্ডান, ইথিওপিয়া, ওমান। সরকার বলবে সবটাই আগে থেকে নির্ধারিত, এতে আপত্তি করার জায়গা নেই। কিন্তু প্রশ্নটা সফরের গন্তব্য নিয়ে নয়, প্রশ্নটা সময় নিয়ে। সংসদ চলছে, দেশের রাজধানী দিল্লি কার্যত ধোঁয়ার চাদরে ঢাকা। অনেক চিকিৎসকের ভাষায় দিল্লি আজ গ্যাস চেম্বারের মতো। আর ঠিক এই সময় প্রধানমন্ত্রী দেশের বাইরে। বিরোধীরা বলছে সংসদ চলাকালীন প্রধানমন্ত্রীর বিদেশ সফর যেন নিয়মে পরিণত হয়েছে। মল্লিকার্জুন খড়গে প্রকাশ্য সভা থেকে সেই অভিযোগই তুলেছেন। আর এই আবহেই প্রিয়াঙ্কা গান্ধী সংসদে বায়ু দূষণ নিয়ে নোটিশ জমা দিলেন। এই নোটিশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। সংসদীয় ভাষায় স্বল্পকালীন আলোচনা মানে সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো। এই নোটিশ এখন যাবে বিজনেস অ্যাডভাইজারি কমিটির কাছে। সেখানেই ঠিক হবে সংসদের বাকি দিনগুলোতে কোন ইস্যুতে আলোচনা হবে আর কোনটা কৌশলে পিছিয়ে দেওয়া হবে। সরকার চাইলে আলোচনায় সম্মতি দিতে পারে, চাইলে নানা যুক্তিতে তা এড়িয়ে যেতে পারে। কিন্তু সমস্যা একটাই, এই ইস্যুটা এড়ানো সহজ নয়। কারণ দূষণ কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো নির্বাচনী গল্প নয়। এটা প্রতিদিন মানুষের ফুসফুসে ঢুকে পড়া নির্মম বাস্তবতা। যদি এই আলোচনা সংসদে হয়, তাহলে সরকার স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়বে। কারণ কয়েক মাস আগেই দিল্লি নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নিজে দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দিল্লির বাতাস নিয়ে বক্তৃতা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর আজ বাস্তবতা কি? আজ দিল্লির AQI ৫০০-র ওপরে, কোথাও ৮০০, কোথাও ৯০০ ছুঁয়ে যাচ্ছে। এগুলো কোনো বিরোধী দলের বানানো সংখ্যা নয়, সরকারি অ্যাপেই এই তথ্য দেখা যাচ্ছে। সাংবাদিকরা তুলে ধরছেন, সাধারণ মানুষ নিজের ফোন খুললেই বুঝে যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। এখন প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠে আসে, সংসদে যদি এই বিষয়ে আলোচনা হয়, বিরোধীরা একটাই প্রশ্ন তুলবে, যে প্রধানমন্ত্রী দূষণ নিয়ে এত উদ্বিগ্ন ছিলেন, সেই প্রধানমন্ত্রী আলোচনার সময় দেশে নেই কেন? বিদেশ সফর গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের মানুষের শ্বাস নেওয়ার অধিকারের চেয়েও কি সেটা বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটাই সরকারকে তাড়া করবে। সরকারের পক্ষ থেকে বলা হবে তারা সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। সংসদীয় মন্ত্রী আগেও বলেছেন BSCতে বসে সিদ্ধান্ত হবে। কিন্তু প্রস্তুতির কথা বলা আর বাস্তবে দায়িত্ব নেওয়ার মধ্যে বিস্তর ফারাক। কারণ এই ইস্যুতে সরকারের কাছে আজও কোনো স্পষ্ট, বিশ্বাসযোগ্য রোডম্যাপ নেই। একসময় বলা হতো পরালি পোড়ানোই দূষণের মূল কারণ। এখন পরালি পোড়ানো অনেকটাই কমেছে। তাহলে দূষণ কমছে না কেন? এই প্রশ্নের উত্তর সরকারকে দিতেই হবে। এই প্রসঙ্গে একটি ঘটনা বিশেষভাবে চোখে পড়ার মতো। দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার ও প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার বাড়ির আশেপাশে AQI ৯০০-র কাছাকাছি। তিনি নিজের এয়ার পিউরিফায়ারের ভিডিও শেয়ার করেছেন, বিজেপির নেতা ও প্রশাসনকে ট্যাগ করেছেন। প্রশ্নটা খুব সোজা, ক্ষমতার এত কাছের একজন মানুষ যদি এই অবস্থায় পড়েন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? আর দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, AQI-কে তাপমাত্রার সঙ্গে তুলনা করে দেওয়া হয়েছে। এটা শুধু অজ্ঞতা নয়, এটা গভীর দায়িত্বহীনতার পরিচয়। দেশের পরিবেশ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন এই শীতে নাকি ৪০০ AQI হয়নি, ২০০-র আশেপাশে ছিল। অথচ বাস্তবতা হলো মানুষ নিজের শরীর দিয়ে টের পাচ্ছে। ২০০ AQI কোনো স্বস্তির খবর নয়। উন্নত দেশে ২০০ AQI হলে সরকার পড়ে যায়, মন্ত্রীরা পদত্যাগ করেন। আর এখানে সেটাকে সাফল্য হিসেবে দেখানো হচ্ছে। ডাক্তারদের বক্তব্য আরও ভয়ঙ্কর। দিল্লি NCR-এর হাসপাতালগুলো ভরে যাচ্ছে। যাদের আগে থেকেই হার্ট, লাংস বা অ্যাজমার সমস্যা আছে, তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে। আর যারা আপাতদৃষ্টিতে সুস্থ, ছোট শিশু, তরুণ, তরুণী, কর্মজীবী মানুষ, তাদের গলায় সংক্রমণ, শ্বাসনালীর সমস্যা দেখা দিচ্ছে। মাসের পর মাস অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে।
প্রশ্নটা খুব স্পষ্ট। একটা সরকার যদি মানুষকে পরিষ্কার বাতাস দিতে না পারে, তাহলে তার উন্নয়নের গল্পগুলো আসলে কতটা অর্থবহ? রাহুল গান্ধী এই প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা নিয়ে বিজেপি ব্যঙ্গ করেছে। তিনি বলেছেন, ভোট চুরির রাজনীতির ফলেই এই ধরনের অবহেলা সম্ভব। বিজেপি বলছে রাহুল গান্ধী বিজ্ঞান বোঝেন না, কিন্তু আসল কথাটা বুঝতে ইচ্ছা করছে না। রাহুল গান্ধীর বক্তব্যের অর্থ একটাই, যে সরকার নৈতিকতার জোরে নয়, কারসাজির জোরে ক্ষমতায় থাকে, তাদের কাছে মানুষের জীবন অগ্রাধিকার পায় না। তখন দূষণ, বেকারত্ব, স্বাস্থ্য সবকিছুই গৌণ হয়ে যায়। আজ দিল্লি একা নয়, লখনৌ, পাটনা, কানপুর, কলকাতা, দেশের বহু শহরের বাতাসই আজ বিষাক্ত। গর্ভবতী মহিলা, ছোট শিশু, বয়স্ক মানুষ সবাই রিস্কের মধ্যে। কেউ কেউ বলছেন সুযোগ থাকলে দিল্লি ছেড়ে চলে যান, কিন্তু প্রশ্ন হলো সবাই কি পারে? আর একটি দেশের রাজধানী যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, তাহলে সেটা কি শুধু ব্যক্তিগত সমস্যা, না জাতীয় ব্যর্থতা? এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কা গান্ধীর নোটিশ নিঃসন্দেহে রাজনৈতিক পদক্ষেপ, কিন্তু তার চেয়েও বেশি এটি জনস্বার্থের প্রশ্ন। সংসদ কি কেবল স্লোগান আর হট্টগোলের মঞ্চ হবে, নাকি মানুষের জীবনের মৌলিক প্রশ্নে জবাবদিহির জায়গা হবে? এই আলোচনায় সরকার এলে তারা কি বলবে? নেহেরুকে দোষ দেবে, আগের সরকারকে দোষ দেবে, নাকি প্রথমবারের মতো স্বীকার করবে যে এই সমস্যার মোকাবেলায় তারা ব্যর্থ? একটা কথা আমাদের মনে রাখা দরকার, যতদিন শরীর ভালো থাকে জীবনে নানা সমস্যা থাকে, টাকা, কাজ, সম্পর্ক। কিন্তু শরীর ভেঙে পড়লে সব সমস্যার কেন্দ্রে থাকে একটাই বিষয়, স্বাস্থ্য। পরিষ্কার বাতাস কোনো বিলাসিতা নয়, এটা মৌলিক অধিকার। আর সেই অধিকার রক্ষা করতে না পারলে কোনো সরকারের আত্মতুষ্ট থাকার সুযোগ নেই। আজ সংসদের হাতে সুযোগ আছে, এই আলোচনার মাধ্যমে সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ। প্রশ্ন হল, সরকার কি সেই প্রশ্নের মুখোমুখি হতে সাহস দেখাবে, না কৌশলে এড়িয়ে যাবে? কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া মানে শুধু বিরোধীকে নয়, দেশের মানুষকে জবাব দেওয়া। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? সংসদের এই বাকি কটা দিনে কি বায়ু দূষণের মতো জীবন মরণ প্রশ্নে আলোচনা হওয়া উচিত নয়? যদি হয়, তাহলে সরকার কি বলবে? আর যদি না হয়, তাহলে কি ধরে নেব মানুষের শ্বাস নেবার অধিকার রাজনীতির কাছে হার মানল? জবাব দেবেন আপনারা নিচে কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।